কাল সকালে স্যারের কাছ থেকে টিসি নিয়ে এসব মায়া আমাকে ত্যাগ করে এই শহর ছেড়ে চলে যেতে হবে। ভাবতে কেমন জানি বুকের বাঁ পাশে দুমড়ে মুচড়ে উঠছে। রাতে ঘুমানোর আগে দেয়ালে লক্ষ্য করলাম আমার কয়েকটা ছবি দেয়ালে লাগানো আছে। যখন আমি এখানে থাকবো না তখন আমার ছবি কেন এই দেয়ালে আটকে থাকবে? ব্যাস, ছবিগুলো দেয়াল থেকে সরিয়ে আগুন দিয়ে সেটাও পুড়িয়ে ফেললাম। এভাবে সব মেমোরিজগুলোকে শেষ করে ফেললাম। এখন কেউ রুমে আসলে বুঝতেই পারবে না কেউ এখানে ছিল কিনা, তারা সেটা ধরতেই পারবে না। রাতটা নির্ঘুমে কেটে গেল। সকালে উঠে ছাদে গিয়ে কিছুক্ষণ ভাবলাম কোথায় যাব, কার কাছে যাব। তেমন তো যাওয়ার কোনো মাধ্যমই পাচ্ছি না। আত্মীয় স্বজন বলতে কেউ নেই, তাহলে যাবোটা কোথায়? ভাবতেই রাকিবের কথা মনে পড়ে গেল। সে হয়তো আমাকে কোনো একটা উপায় বের করে দিতে পারবে। এসব ভাবতেই দেখলাম তানিশা হাতে ব্রাশ নিয়ে আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো কিছু বলতে চাচ্ছে, কিন্তু কোনো এক সংকোচ বোধের জন্য কিছু বলতে পারছে না। এখন তানিশার সামনে দাঁড়িয়ে থাকতেও লজ্জা করছে। যাকে আপন বোন ভাবতাম সে আমাকে চরিত্রহীন বলে অপবাদ দিল। তার সামনে কিভাবে থাকা যায়? বেঁচে থাকলে তো ওর সঙ্গে কথাই বলবো না। ওর বলা কথাটা আমার মরণের আগ পর্যন্ত মনে থাকবে। এসব ভেবে কোনো কথা না বলে তানিশাকে ছাদে একা থাকতে দিয়ে চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে স্কুল কলেজ লাইফের কাগজপত্র সব ফাইলে ভরে নিলাম। তারপর ব্যাগে 2টা শার্ট 2টা গেঞ্জি ভরে নিলাম। এখন কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসিটা নিয়ে এই শহরের সব মায়া ছেড়ে যাব। তারপর রুম থেকে বের হতেই কাকিমা আমাকে দেখেই বলে উঠল, কি রে বাপ, কলেজে এখনো যাসনি? আমি বললাম, হ্যাঁ যাচ্ছি। কাকিমা বলল, তাহলে ব্যাগ নিয়েছিস কেন? তানিশা তো ব্যাগ ছাড়াই কলেজে চলে গেল। কাকিমা কিছু সন্দেহ করে বলে উঠল। আমি বললাম, না তেমন কিছু না কাকিমা, ব্যাগে আমার নতুন টি শার্ট আছে, সেটা ওখানে লাগবে তো এর জন্য নিয়ে যাচ্ছি। কাকিমাকে এমনি একটা মিথ্যা কথা বলে চলে গেলাম। তারপর কলেজে আসতেই লক্ষ্য করলাম ক্লাসমেটরা সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। লিজান আমাকে দেখি বলে উঠল, কিরে বন্ধু, কই থাকিস? কাল রাত থেকে তোকে ফোন দিয়ে যাচ্ছি আর তুই ফোন ধরছিলি না কেন? আমি বললাম, মুভমেন্ট ভালো নেই রে। আচ্ছা বাদ দে এসব কথা, তোরা তাহলে যা, আমার একটু প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে হবে। লিজান বলল, কি বলছিস এসব? আমরা যাবো মানে? তুই যাবি না আমাদের সঙ্গে? আমি বললাম, না রে, মন ভালো নেই, তোরাই যা। ব্যাস, তারপর প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসি নিয়ে বাইরে বের হতেই হৃদিতার সঙ্গে দেখা হয়ে গেল। হৃদিতা আমার দিকে আর চোখে কিছুক্ষণ দেখলো, ভাবছে আমিও তাদের সঙ্গে যাব। ব্যাস, তাদের দিকে লক্ষ্য না করে কলেজ গেটে পা রাখতেই তানিশা পিছন দিক থেকে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই দাঁড়া তো। আমি বললাম, বল। তানিশা বলল, তুই কি আমাদের সঙ্গে যাচ্ছিস? আমি গেলে কি সমস্যা? তানিশা বলল, না মানে, লিজান যে বললো তুই নাকি শিক্ষা সফরে আমাদের সঙ্গে যাচ্ছিস না। আমি বললাম, সেটাই, আমি যাচ্ছি না, তোরা ভালোভাবে যাস, আল্লাহ হাফিজ। এই বলে চলে আসতে যাব, এর মধ্যে তানিশা বলে উঠল, তাহলে তোর কাছে ব্যাগ কেন? আমি বললাম, না এমনি, ভালো থাকিস আর কাকিমার দিকে খেয়াল রাখিস। এই বলে সেদিনই চলে আসলাম ঢাকা। অপরদিকে কলেজ থেকে তানিশা হৃদিতা তার শিক্ষা সফরে সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। এর মধ্যে হৃদিতা কেন জানি একজনকে মনে মনে খুঁজতে লাগলো। যদিও তাকে ঘৃণা করে, তারপরও একজনের শূন্যতায় তার খারাপ লাগছে। ব্যাস, হৃদিতা নিজেকে সামলাতে না পেরে তানিশাকে বলে উঠল, তানিশা, তোর ভাই আসেনি? হৃদিতার কথা শুনে তানিশা অনেকটাই অবাক হয়ে বলল, এত কিছু হবার পরও ওর নাম নিচ্ছিস যে? তোকে এত বাজে প্রস্তাব দিল, তার কথা কেমনে বলতে পারিস? হ্যাঁ, হৃদিতা বলল, দেখ ও যা করেছে তার শাস্তি তো সে পেয়েছে, কিন্তু তারপর কেন জানি সে বিষয়টা নিয়ে আমার কাছে একটু খারাপ লাগা কাজ করতো। তাছাড়া তুই তো জানিসই আমি ওকে ভালোবাসতাম, কিন্তু প্রকাশ করতে পারিনি। কিন্তু যখন প্রকাশ করতে যাব, এর মধ্যে তোর বাইরে তো একটা বাজে প্রস্তাবে আমার মনটা নিমিষে ভেঙে ফেললো। তানিশা বলল, ও আমার ভাই হলে কি হবে? আমিও ওকে অনেক কথা শুনিয়েছি। এই বলে তানিশা বাড়িতে যা ঘটনা করেছে সেটা হৃদিতার সঙ্গে নিমিষেই শেয়ার করে ফেলল। হৃদিতা ঘটনা শোনার পর বলে উঠল, এই তুই কি করেছিস? মানুষ মানে তো ভুল, আর ও যা করেছে তার প্রাপ্য শাস্তিও পেয়েছে। যাই হোক, বোন হিসাবে তোর এসব কথা বলা একদমই ঠিক হয়নি, সরি বলে নিস। হৃদিতার কথা শুনে তানিশাও বুঝতে পারলো সেদিন তার এসব বলা ঠিক হয়নি। হাজার হোক ভাই হয়, যদিও রক্তের সম্পর্ক নেই, তারপরে রক্তের সম্পর্কের চেয়েও তো কম না। তানিশাও মনে মনে ঠিক করলো বাড়িতে গিয়ে সরি বলে সব সমাধান করে নেবে। গজনী অবকাশে গিয়ে বাস থামলো। বাস থেকে সবাই নামলো। হৃদিতার কেন জানি মন থেকে আনন্দের অনুভূতিটা আসছে না। যতই হোক, একটা মেয়ের পেছনে যদি কোনো ছেলে 2 বছর শুধু প্রেম নিবেদন করেই যায়, সেই মেয়ে তো যতই পাথর হোক না কেন, সেই ছেলেটার প্রতি কিছুটা হলেও আবেগ কাজ করবে। সেদিক থেকে হৃদিতাও ব্যতিক্রম নয়। তানিশা বলল, এই হৃদিতা, কি ভাবছিস? হৃদিতা বলল, না কিছু না। তানিশা বলল,
তাহলে বাসে একা বসে আছিস কেন? বাস থেকে নামতেই সামনে দুর্জয় লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। হৃদিতা সেদিকে না থেকে দুর্জয়কে পাশ কাটিয়ে চলে আসতে যাবে, এমন সময় দুর্জয় বলে উঠল, হৃদিতা দাঁড়াও। হৃদিতা বলল, কেন? দুর্জয় বলল, না মানে এই ফুলগুলো তোমার জন্য নিয়ে আসছিলাম, তাই ফুলগুলো এখন তোমাকে দিতে আসছি। হৃদিতা কিছুটা রেগে, সরি, আমি কারো ফুল নিতে পারবো না। তানিশা বলল, এই হৃদিতা চল তো, এসব ফালতু কথা না শুনেই ভালো। দুর্জয় বলল, নিজের বাইরের বেলা তো খুব সুপারিশ করতে পারো, এখন আমার হয়ে হৃদিতাকে একটু বোঝাও না। এসব ফালতু কথা না শুনেই ভালো। এই বলে যেই হৃদিতাকে নিয়ে তানিশা চলে আসতে যাবে, এর মধ্যে দুর্জয় হৃদিতার হাত ছেড়ে ধরে বলে উঠল, আজ হৃদিতাকে এই ফুলগুলো নিয়ে যেতে হবে, নয়তো তার ফল ভালো হবে না। হৃদিতা বলল, দুর্জয় কি করছো, আমার হাত ছেড়ে দাও, নয়তো লোকজন ডাকতে বাধ্য হব। তানিশা বলল, দুর্জয় প্লিজ, হৃদিতার হাত ছেড়ে দাও। দুর্জয় ডেবিল মার্কে হাসি দিয়ে বলল, অনেক অবহেলা সহ্য করেছি, আর না, আজ হৃদিতাকে বলতে হবে আমাকে ভালোবাসে কিনা। যে কারণে রনিকে তোমার জীবন থেকে দূর করেছি, এখন তো তোমার মনে রনির জন্য কোনো অনুভূতির শিহরণ জেগে নেই, তাই না? হুট করে দুর্জয় এসব কথা বলবে সেটা হৃদিতা কখনো কল্পনাও করতে পারেনি। হৃদিতার সঙ্গে তানিশা অবাক হয়ে বলল, তার মানে এসব তোর সাজানো নাটক ছিল? দুর্জয় বলল, হ্যাঁ নাটক ছিল, তোমার ভাই একটু বেশি বাড়ছিল, বারণ করছিলাম কিন্তু সে আমার কথা শুনেনি, ব্যাস এর জন্য মিথ্যা একটা চিঠি লিখতে হলো, তারপর সেটা রনির নামে হৃদিতার কাছে পৌঁছে দিই। হৃদিতাও রনিকে ভুল বুঝে ব্যাস আমার লাইন পরিষ্কার হয়ে গেল। কিন্তু আজ তো দেখছি রনিকে সরিয়ে দিয়ে কোনো লাভই হলো না, মাঝখান থেকে বেচারা রনি শুধু একটা মিথ্যা অপবাদ মাথা পেতে নিল। এই বলে দুর্জয় ডেবিল মার্কে হাসি দিয়ে উঠল। ব্যাস কথাটা শোনা মাত্রই হৃদিতা দুর্জয়ের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলতে লাগলো, ছি, তোর জন্য একজন নির্দোষ মানুষকে শুধু শুধু শাস্তি পেতে হলো, আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না, ঘৃণা করি তোকে। বলি হৃদিতা চলে গেল। দুর্জয় বলল, আমাকে যখন ভালোই বাসবে না, তাহলে তোকে এই ব্যবস্থাই করছি দাঁড়া। দুর্জয় এ বলে যখন হৃদিতার দিকে কুমন্ত্রণা দিয়ে এগিয়ে যেতে লাগলো, ঠিক তখনই তানিশা বলে উঠল, দুর্জয় ভালোই বলে হৃদিতাকে ছেড়ে দে, নয়তো কিন্তু এই পাথর দিয়ে তোর মাথা ফাটিয়ে ফেলবো। কাঁপা কাঁপা সুরে বলে উঠল তানিশা। দুর্জয় বলল, কি, তুই আমাকে মাথা ফাটাবি? দাঁড়া, আগে তোকেই দেখে নিচ্ছি। এই বলে হৃদিতাকে ছেড়ে দিয়ে তানিশার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই তানিশা অনেকটা ভয় পেয়ে বলে ওঠে, আমার দিকে আরেক পায়ে গুলে এই পাথরটা তোর মাথায় পড়বে কিন্তু। তানিশা বয়ে কান্না করার অবস্থা প্রায়। ব্যাস দুর্জয় তানিশার কথা কোনো কর্ণপাত না করে তানিশার দিকে যেতেই দুর্জয়ের চোখে সজোরে পাথরটা আঘাত করতে দুর্জয়ের চোখ ধরে মাটিতে বসে পড়ে। এই সূচিকে হৃদিতা তানিশা সেখান থেকে পালিয়ে গিয়ে দ্রুত প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে দুর্জয়ের নামে নালিশ করে। ফলে প্রিন্সিপাল স্যারও দুর্জয়ের নামে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। সেদিন হৃদিতা কিংবা তানিশা তাদের দুজনের একজনও শিক্ষা সফরে কোনো আনন্দ উল্লাস করতে পারেনি। তাদের দুজনেরই ভুল ভেঙেছে। হৃদিতা তো কান্না করে তানিশাকে বলে ফেলল, তানিশা বিশ্বাস কর, আমি সত্যি এসব জানতাম না, জানলে কখনো তোর ভাইয়ের সঙ্গে এমনটা করতাম না। কান্না করে বলল হৃদিতা। অনুশোচনায় তানিশা বলে উঠল, এখন এসব বলে কি হবে? আমিও তো তোর পক্ষ নিয়ে আমার ভাইকে অনেক অপমান করেছি, বোন হয়ে যে কথাগুলো ভাইকে বলা যায় না সেগুলো তো বলেছি। হৃদিতা অনুরোধের সুরে বলল, তানিশা তুই কি পারবি না তোর ভাইকে একটু বোঝাতে? তানিশা বলল, কি বোঝাবো বল, ওই দিন যে কথাগুলো বলেছি এরপর থেকে তো আমার সঙ্গে কথাই বলে না। আগে তো ওর জ্বালায় বাড়িতে শান্তি মতো বসতেই পারতাম না, কোনো না কোনো বিষয় নিয়ে দুষ্টুমি ঝগড়া লেগে যেত। কিন্তু ওই দিন এসব বলার পর আমার সঙ্গে কথা বলবো তো দূরের বিষয়, আমি যেখানে থাকি তার আশেপাশেই থাকে না। এখন তো আমারই খারাপ লাগছে, খুন মুখ নিয়ে তাকে সরি বলে সব কিছু সমাধান করে নিব। হৃদিতা বলল, আচ্ছা আমার সঙ্গে কি তোর বাইকে বাড়িতে গিয়ে একটু দেখা করে দিতে পারবি? তানিশা বলল, আমার মনে হয় না ও তোর সঙ্গে দেখা করবে, তাছাড়া আমি তো ওকে ছোটো থেকেই চিনি, ও যদি একবার কাউকে মন থেকে বের করে দেয় তো তাকে কখনো আপন করে কাছে নেয় না। তানিশার হাত জড়িয়ে হৃদিতা কান্না করে বলে উঠল, যেভাবেই হোক তুই একটু তোর ভাইকে ম্যানেজ কর, নয়তো অনুতপ্তের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। হৃদিতার এমন অবস্থা দেখে তানিশা বলে উঠল, থাকার কান্না করতে হবে না, আমি তোকে আমার ভাইয়ের বউ বানিয়ে নিয়ে যাব। কি, যাবে না আমার ভাইয়ের বউ হয়ে? তানিশা দুষ্টুমির হাসি দিয়ে বলল, ধুর কি যে বলিস না, লজ্জা লাগে তো। হৃদিতা লজ্জা লাল হয়ে বলল কথাটা। তানিশা হেসে বলে উঠল, আমার বান্ধবী তো দেখছি লজ্জায় অনেক লাল হয়ে গেছে, তাহলে তো তোদের সেটিংটা তাড়াতাড়ি করতে হয়। তানিশা হৃদিতাকে এসব বলেও কেন জানি তারও অনেক খারাপ লাগা কাজ করছে। মিথ্যা একটা চিঠির জন্য আপন ভাইকে এসব চরিত্রহীন বলে গালি দিয়েছে সে, এসব ভাবতে তানিশা নিজেকে ছোট মনে করছে। অপরদিকে ঢাকায় এসে পৌঁছালাম দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর। তারপর কোনো কিছু না ভেবে রাকিবের বাসার ঠিকানায় চলে গেলাম। দরজায় কলিমগেল বাজতেই একটা সুন্দর স্মার্ট মেয়ে দরজা খুলে দিয়ে বলল, কাকে চাই? আমি বললাম, ইয়ে মানে এটা কি রাকিবের বাসা? সুন্দরী মেয়েটা বলল, জি রাকিবেরই বাসা, কিন্তু আপনি কে? আমি বললাম, রাকিব আমার বেস্ট ফ্রেন্ড,
গ্রামে আমরা 1 থেকে 10ম শ্রেণীতে পড়েছি একসঙ্গে, যার দরুন বন্ধুত্বের সম্পর্কটা অনেক গভীর। আচ্ছা, এখন রাকিব কি বাসায় আছে? সুন্দরী মেয়েটা বলল, ও তার মানে আপনার নাম নিশ্চয়ই রনি, রাইট? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কেমনে আমার নামটা উপলব্ধি করতে পারলেন সেটা আগে বলুন। সুন্দরী মেয়েটা বলল, সবই বলবো, তার আগে ভিতরে আসুন। এই শুনছো, বাইরে এসে দেখো কে আসছে। রাকিব বলল, কে আসছে? রাকিব এই বলে যখন আমাকে দেখলো, ব্যাস তখনই আনন্দ সহিত বলে উঠল, আরে দোস্ত, কেমন আছিস? আমি বললাম, ভালো। সে যে গ্রাম থেকে এসে পড়লি, কই একদিনও তো ফোন দিয়ে খোঁজখবর নিলি না। রাকিব বলল, সরি দোস্ত, ভুল হয়ে গেছে। এছাড়া আমার এদিকে অনেক দখল গিয়েছে। আচ্ছা, এসব কথা পরে হবে, তার আগে ফ্রেশ হও। এই নীলা, যাও রনের জন্য ভালো কিছু খাবারের আয়োজন করো। সুন্দরী মেয়েটা নীলা বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি বরং এর মধ্যে রান্নার কাজটা সেরে নেই। নীলা এই বলে চলে গেল। রাকিব বলল, এখন বল, ঢাকা কেন আসছিস? আমি বললাম, ওই একটা চাকরি ইন্টারভিউ দিতে। কিন্তু তার আগে বল, নীলা নামে যাকে এতক্ষণ ডাকলি সে তোর কে হয়? রাকিবের কাছে গ্রামের বিষয়টা গোপন রেখে অন্য টপিক নিয়ে গেলাম। রাকিব বলল, ও হচ্ছে আমার স্ত্রী নীলা, গত মাসেই পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। আমি বললাম, বিয়েটা করলে ভালো কথা, কিন্তু আমাদের ফোন করে তো জানাতে পারতি, জানালি না কেন? রাকিব বলল, বিয়ের চাপে সব কিছু কেমন যেন গুলিয়ে ফেলছিলাম। এসব আলোচনা করতে রাকিবের স্ত্রী নীলা এসে বলতে লাগলো, এই তোমরা খেতে এসো, খাবার রেডি হয়েছে। ব্যাস, রাকিবের সঙ্গে খেতে বসলাম। রাকিবের স্ত্রীও ভালো মানের রাঁধুনি, সেটা খাবার মুখে দিয়েই বুঝতে পারলাম। খাবার খাওয়ার মাঝেই রাকিবের উদ্দেশ্য করে বলে উঠলাম, রাকিব, বাবে কিন্তু ভালোই রান্না করতে পারে। তাছাড়া আজকাল যুগে মেয়েরা ভালো মানের রান্না করবে এটা তো দূরের কথা, কিচেনের কাছেই জানা। সেদিক থেকে নীলাভাবে স্মার্ট হলেও রান্নাবান্না কিন্তু ভালোই শিখেছে। রাকিব বলল, আর বলিস না, দিনে 1000 রকম আইটেমের খাবার সে আমাকে রান্না করে খাওয়াবে। তাছাড়া নীলা রান্না বান্না করতে অনেক ভালোবাসে, এর জন্যই তো নীলার রান্না করার খাবারের এতটা জাদু। নীলা রাকিবকে একটু খোঁচা মেরে বলল, খুব পাম দেওয়া হচ্ছে তাই না? আমি বললাম, ভাবি সত্যি আপনার রান্নার হাতটা অনেক ভালো। নীলা বলল, ধন্যবাদ ভাইয়া। খাবারের পর্ব শেষ করে উঠতেই রাকিব বলল, তো এখন কার কাছে যাবি? না মানে 2টা দিন তো এখানেই আপাতত আমাকে থাকতে হবে। একথা বলতেই নীলা রাকিবকে ইশারা করে কি যেন বলল। ব্যাস, রাকিব কিছুক্ষণ দম নিয়ে বলতে লাগলো, সরি দোস্ত, এখানে মনে হয় তোর থাকা হবে না। কেন? আমি অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম। রাকিব বলল, আজ রাত 9টায় নীলাকে নিয়ে তাদের বাসায় যেতে হবে। একা বাসায় তুই কেমনে থাকবি? তার থেকে আমার এক পরিচিত হোস্টেল আছে, নাম বলে দিচ্ছি, সেখানে কি আমার নাম বললেই ডিসকাউন্ট পাবি। রাকিবের কথা শুনে এবার বুঝতে পারলাম, প্রকৃতপক্ষে সে আমাকে বাসায় আশ্রয় দিতে নারাজ, কিন্তু আমার মুখের উপর না করতে পারছে না দেখে আমাকে এখান থেকে তাড়ানোর একটা বাহানা বানাচ্ছে। সেটা রাকিবকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এসব আনমনে ভাবতেই রাকিব বলে উঠল, কিরে কি ভাবছিস? ওখানে কোনো সমস্যা হবে না, আমি ফোন করে সব ঠিক করে দিচ্ছি, তুই বরং সেখানে চলে যা। রাকিবের আচরণে কেমন যেন নিজেই অসহায় লাগছে। মুখের উপর না করতে পারছে না দেখে বাহানা ধরেই আমাকে থারাচ্ছে। না, এখানে থাকতে হয়তো ওদের সমস্যা হচ্ছে, আমি বরং এখান থেকে এখনই চলে যাই। এসব ভেবে রাকিবের উদ্দেশ্য করে বলে উঠলাম, না রে দোস্ত, সেটার প্রয়োজন হবে না, ভালো থাকিস, চললাম। মন খারাপ করে ব্যাগটা হাতে নিয়ে দরজার সামনে যেতেই ব্যাগের গায়ে চেনটার কথা মনে পড়ে গেল। এই চেনটা হৃদিতাকে দিবার জন্য অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই সুযোগ আর আমার হলো না। ব্যাস, দরজার ওখান থেকে আবার ফিরে নীলাবাবের কাছে গিয়ে দাঁড়াতেই রাকিব জিজ্ঞেস করে উঠল, কিরে কিছু বলবি? আমি বললাম, না তেমন কিছু না, এই চেনটা বাবাকে দিতেই ভুলে গেছিলাম, তাই দিতে আসলাম। তাছাড়া আমার কোনো প্রয়োজন নেই যে তাকে চেনটা দেব, তাই ভাবিকেই দিচ্ছি। চেনটা নীলার হাতে দিয়ে চলে আসতে যাব, এর মধ্যে নীলা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাইয়া দাঁড়ান। হ্যাঁ বলেন। নীলা বলে উঠল, ভাইয়া আপনি চাইলে যতদিন খুশি ততদিন থাকতে পারবেন, আমার কোনো সমস্যা হবে না। নীলার এমন কথা কেমন জানি একটা শখ খেলাম। কিছুক্ষণ আগে রাকিবকে ইশারা করে এখানে থাকতে মানা করলো, আর এখন আমাকে থাকতে বলছে, কি আজব একটা ব্যাপার। তারপর রাকিবও নীলার সঙ্গে বলে উঠল, দোস্ত, নীলা যখন বলছে তাহলে তোর যতদিন খুশি থাকতে পারিস, আমার কোনো অসুবিধা নেই। না রে দোস্ত, সেটা আর লাগবে না, ঢাকা শহরে আমার থাকার জায়গার অভাব হবে না, কোথাও না কোথাও জায়গা হবে, আসি, ভালো থাকিস। এই বলে রাকিবদের বাসা থেকে বের হয়ে আসলাম। ঘড়িতে লক্ষ্য করতেই দেখলাম রাত প্রায় 11টা বাজতে 9 মিনিট বাকি। এমন সময় রাস্তায় একে হাঁটছি আর রাকিবের কথা ভাবছি। গ্রামে থাকতে কতই না বন্ধুত্ব ছিল, আর এখন বাসায় এসে যে থাকার কথা বললাম অমনি তার রং পাল্টালো। এরা শুধু স্কুল কলেজ লাইফের বন্ধুত্বই থাকে, এরপর তোদের কোনো উপকারই পাওয়া যায় না। রাকিবের বাসায় না গিয়ে যদি অন্য কোথাও যেতাম তাহলে ভালোই হতো। শুধু শুধু মনটা খারাপ হয়ে গেল। এখন
ফুটপাতে থাকা ছাড়া আর কোনো উপায়ও নেই। যার আশা করে ডাকাতে আসলাম সেই তো অন্যরকম রেড করলো, যা আমি স্বপ্নতেও ভাবিনি।